দ্বাদশ শ্রেণীর ঢাকা কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেকটা গ্যাপের পরেই আজকে আমাদের এই তড়িৎ রসায়ন চতুর্থ অধ্যায়ের বিষয়টি আমরা পুনরায় আবার আলোচনা করছি। এই ক্ষেত্রে আজকের আমাদের আলোচনার বিষয় হলো তড়িৎদ্বার ও এর প্রকারভেদ। শিক্ষার্থীবৃন্দ, তড়িৎদ্বার সম্পর্কে আমরা নিচের ক্লাস থেকেই অনেক কিছু জেনে আসছি। বিশেষ করে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ উভয় কোষের মধ্যেই তড়িৎদ্বার ব্যবহৃত হয়। তড়িৎদ্বারগুলো কি, আসলে বিষয়টা কি আমরা একটু জেনে নেই। আমরা যদি প্রথমে তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে শুরু করি, যে তোমরা নিচের ক্লাসে জেনে আসছো, একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে একটি পাত্র থাকে। সেই পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ থাকে। এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আমরা নিলাম। এটি হলো পাত্র। সেটি দস্তার পাত্র হইতে পারে, বা তোমার কপারের পাত্র হইতে পারে, বা কাচের পাত্র হইতে পারে, যে কোনো পাত্র হইতে পারে। তো সেটা আমরা একটি পাত্র, তার মধ্যে নিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। এবং এখন এর মধ্যে দুটি ধাতব দণ্ড আমরা প্রবেশ করাবো। এই দুটি ধাতব দণ্ডকে আবার একটি ব্যাটারির, অর্থাৎ বাইরের বিদ্যুৎ চালক শক্তির উৎস, সেটাকে আমরা ব্যাটারি বলি। এটা একটা বড় দাগ, একটা ছোট দাগ, বড় দাগ ছোট দাগ, এটা ব্যাটারি আমরা সাইন দিলাম। একটা সুইচ এর মাধ্যমে যদি আমরা যুক্ত করে দেই, তাহলে এই দুইটি ধাতব দণ্ড তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। এইগুলো হলো তড়িৎদ্বার। এটা তড়িৎদ্বার। মূলত তড়িৎদ্বারের কাজ হলো ইলেকট্রনের আদান প্রদানকে ত্বরান্বিত করা। অর্থাৎ ইলেকট্রন, এই তড়িৎদ্বারের মধ্যেই সাধারণত ইলেকট্রনের আদান প্রদানটা ঘটে থাকবে। এখানে আমরা যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত ধরি আর এটাকে ঋণাত্মক প্রান্ত ধরি, তাহলে এইটি হলো অ্যানোড। এটি হলো অ্যানোড। ধনাত্মক প্রান্তের সাথে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আমরা এটা বলছি, এটি হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, এর মধ্যে আমরা তড়িৎদ্বারটাকে আগে বুঝে নিচ্ছি। তাহলে এটি হলো অ্যানোড, হলো তোমার ধনাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। এটি হলো ক্যাথোড। এখন আমরা যদি এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চালাই, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রাখি, আমরা এখানে যদি দুইটি ধাতব দণ্ড প্রবেশ করেছি, এগুলো হলো ধাতব দণ্ড। ধাতব দণ্ড, এটি ধাতব দণ্ড। এই দুইটি ধাতব দণ্ডকে আমরা বলছি তড়িৎদ্বার। তড়িৎদ্বারের মূল কাজ কি? কাজ হলো এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি চলবে, সেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। সেই ইলেকট্রনের আদান প্রদানকে ত্বরান্বিত করার জন্য এই তড়িৎদ্বারগুলো ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে রাখি যে কপার সালফেট রাখলাম, বা আমরা যদি এখানে তোমার এই অন্য কোনো তড়িৎদ্বার, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে রাখি, যেমন মনে করো আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের বিগলিত দ্রবণ রাখলাম। সোডিয়াম ক্লোরাইডের বিগলিত দ্রবণ, তাহলে সোডিয়াম ক্লোরাইডের বিগলিত দ্রবণ এখানে যদি আমরা রাখি, সোডিয়াম ক্লোরাইডের বিগলিত দ্রবণ আমরা যদি লিকুইড নেই, তাহলে এটি এখানে দেখো জলীয়, এখানে দ্রবণে সেটি আয়নিত হয়ে সোডিয়াম আয়ন হবে, আর হলো ক্লোরাইড আয়ন হবে। এটা তো লিকুইড। এখন এই সোডিয়াম আয়ন খেয়াল করো, যেহেতু এখানে ধনাত্মক প্রান্ত হলো অ্যানোড এবং ঋণাত্মক প্রান্ত হলো ক্যাথোড, তাহলে সোডিয়ামটা চলে যাবে ক্যাথোডে। ক্যাথোডে সোডিয়ামটা গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, সেখানে কি হবে? সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটি একটি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটেছে। আবার অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি যদি আমরা দেখি, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, তাহলে সেটি কি? সেটি হলো যে ক্লোরাইড আয়ন সেখানে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, এবং দুইটি ক্লোরাইড আয়ন
একটি করে ইলেকট্রন ছেড়ে দিয়ে 2টি ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। পরবর্তীতে 2টি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে একটি ক্লোরিন অণুতে পরিণত হবে। যা হোক, এখানে যেটা ঘটলো সেটা হলো এখানে জারণ ঘটলো, ইলেকট্রনের প্রদান। এখানে দেখো ইলেকট্রনের আদান হলো, এটা ইলেকট্রনের একদিকে আদান প্রদান হচ্ছে, একদিকে গ্রহণ হচ্ছে। তাহলে এই যে তড়িৎদ্বারের মূল কাজটা হলো যে কোনো একটা এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অথবা তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রনের আদান প্রদানকে ত্বরান্বিত করা। সেখানে যে সবগুলোই ধাতব দণ্ড হতে হবে এরকম কিন্তু না। সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা তোমার ধাতব দণ্ড ছাড়াও ধাতব দণ্ডের সান্নিধ্যে আমরা অন্য একটি পদার্থ রেখে তাকেও আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারি। তাও এখানে আমরা আরেকটু বিষয় এখানে আলোপ করব, সেটা হলো তড়িৎ বিশ্লেষক কোষ ছাড়া অন্য যে কোষটি আছে সেটি হলো তড়িৎ রাসায়নিক কোষ। সেখানেও কিন্তু আমাদের এই তড়িৎদ্বার ব্যবহৃত হয়। তাহলে আমরা সেটা একটু আলোচনা করে নেই। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে আমরা এখন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেটা অধিক পরিচিত সেটি হলো ড্যানিয়েল কোষ। এটি আমরা একটু আলোচনা করে নেই। সেখানে তড়িৎ দ্বারগুলো কি কি? তড়িৎ রাসায়নিক কোষ বা বোল্টার কোষ, রাসায়নিক কোষ, বা আমরা এটাকে বলতে পারি ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষের কাজটা কি সেটা একটু দেখে নাও। সেটি হলো দুইটি পাত্র, একটি পাত্রের মধ্যে এখানে দুইটি পাত্র, একটি পাত্রের মধ্যে থাকে জিঙ্ক সালফেট দ্রবণ। এটি হলো জিঙ্ক সালফেট দ্রবণ, এর মধ্যে কপার দণ্ড, জিঙ্ক দণ্ড এখানে ডুবানো থাকে, আর এটি থাকে কপার সালফেট। এটি কপার সালফেটের মধ্যে দ্রবণের মধ্যে কপার দণ্ড। তাহলে এই যে দুইটি দণ্ড এখানে ডুবানো হলো, কিন্তু এদেরকে যদি যুক্ত করা হয় তখন দেখা যাবে এখানে যদি আমরা এই তোমার গ্যালভানোমিটার দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কতটুকু তোমার তড়িৎ উৎপন্ন হচ্ছে বা তড়িৎ উৎপন্ন হচ্ছে কিনা। এখানে এটা তারপরে হলো এখানে আমরা যদি এখানে একটা লবণ সেতু দিতে হবে আয়নের চলাচলটাকে তোমার মসৃণ রাখার জন্য, অর্থাৎ আয়নের চলাচলটাকে যদি আমরা সরবরাহ সবসময় রাখতে চাই, এটা হলো লবণ সেতু। তো এটি হলো জিঙ্ক দণ্ড আর এটি হলো কপার দণ্ড। কপার দণ্ড। এখন আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। এটি আমরা ভোল্টমিটারের মাধ্যমে নির্ণয় করতে পারি। আমরা এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটি আমরা প্রমাণ করতে পারবো। এখানে দেখি যে এই যে জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট আমরা দ্রবণে এখানে ডুবালাম বা এখানে রাখলাম, নিমজ্জিত রাখলাম, সেক্ষেত্রে দেখা যায় যে এই পাত্রের মধ্যে এই যে জিঙ্ক দ্রবণে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে চলে যায়। এইখানে দেখা যায় এই জিঙ্ক দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হয়। আবার এই পাত্রের মধ্যে এখানে কিছু পরিমাণে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এটি ঘটলে বিজারণ প্রক্রিয়া, এটি হলো জারণ প্রক্রিয়া। এখন এইখানে কপারও কিন্তু একটা তড়িৎদ্বার, এটি একটি তড়িৎদ্বার, এখানে জিঙ্ক দণ্ড সেটি একটি তড়িৎদ্বার। এই যে তড়িৎদ্বার, এখানে এই তড়িৎদ্বারটি দেখা যাচ্ছে একটি ধাতব দণ্ড অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বার, জিঙ্ক দ্রবণের সংস্পর্শে আছে। আবার এখানে কপার তড়িৎদ্বার, কপার দ্রবণের সংস্পর্শে আছে। তাহলে এই যে তড়িৎদ্বার, এদের কাজ হলো ইলেকট্রনের আদান প্রদানটাকে ত্বরান্বিত করা। এখানে জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন দ্রবণে, এখানে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে যাচ্ছে, জিঙ্ক এখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে কপার আয়ন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রন এই দণ্ড দিয়ে এই তার বেয়ে
এইখানে আসবে, এইখানে দেখা যাচ্ছে কপার আয়ন, এইখানে এইটা হলো, খেয়াল করো, এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড, এটা ক্যাথোড এটা অ্যানোড। হ্যাঁ, এখন এইখানে দেখা যাচ্ছে ক্যাথোডে ঠিকই বিজারণ হয়, অ্যানোডে ঠিকই জারণ হচ্ছে, এবং ক্যাথোডে গিয়ে তোমার ইলেকট্রন, এখানে কপার আয়ন, দ্রবণ থেকে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে এখানে কপার ধাতুতে পরিণত হয়ে এখানে জমা হচ্ছে। তাহলে এইখানে যে তড়িৎদ্বার, এর তড়িৎদ্বারটা কি, এখানে দেখো কপার আয়ন কপারের সংস্পর্শে আসছে, আবার এখানে জিঙ্ক আয়নের সংস্পর্শে আছে। তাহলে এখানে দুই ধরনের বিক্রিয়া হচ্ছে। এই ধরনের তড়িৎদ্বারগুলোকে বলা হয় ধাতব আয়ন তড়িৎদ্বার। তাহলে আমরা তড়িৎদ্বারের বিষয়টি বুঝলাম। আমরা বিভিন্ন ধরনের তড়িৎদ্বার আমরা দেখব। নাম্বার 1 হলো ধাতব আয়ন তড়িৎদ্বার। ধাতব আয়ন তড়িৎদ্বার, এই যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করছি, এখানে খেয়াল করো যে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করছে। এটা কার সান্নিধ্যে করছে? এটা কিন্তু তড়িৎদ্বারের সান্নিধ্যে করছে। অর্থাৎ তড়িৎদ্বার, এখানে একটা দ্বিস্তরী লেয়ার তৈরি হয়। এই দ্বিস্তরী লেয়ারের জন্য যদি শুধুমাত্র ধাতব দণ্ডই একদম তোমার এই মানে অপরিহার্য তা কিন্তু নয়। সেই ক্ষেত্রে দেখা যাবে আমরা গ্যাসীয় পদার্থ এখানে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা পরবর্তীতে তাদের যে প্রকারভেদগুলো আলোচনা করব সেখানে আমরা এগুলো দেখব। যেমন এখানে ধাতব আয়ন তড়িৎদ্বার কি কি হতে পারে আমরা এখানেই দেখলাম। একটা হলো জিঙ্ক আয়ন তড়িৎদ্বার, এটা। আবার দেখব এখানে তোমার এই কপার আয়ন তড়িৎদ্বার, আয়রন, এখানে দেখো আয়রন, হ্যাঁ, আয়রন 2+ তড়িৎদ্বার। তারপরে সিলভার আয়ন তড়িৎদ্বার। এইগুলো হলো ধাতব আয়ন তড়িৎদ্বার। এরপরে আমরা আসব, যদি সেটা যেমন মনে করো আমরা জানি যে প্রমাণ তড়িৎদ্বার, যেটা আমরা পড়েছি যে প্রমাণ কোষ বিভব, সেটি নির্ণয় করতে গেলে আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বারের দরকার হয়। তাহলে হাইড্রোজেন কিন্তু একটি গ্যাসীয় তড়িৎদ্বার, গ্যাস। তাহলে এই গ্যাসটাকে ব্যবহার করার জন্য তখন আমরা যেটা বলি, হ্যাঁ, ধাতব আয়ন তড়িৎদ্বার। এখানে দেখো আবার দেখা যাচ্ছে এখানে সেটা হলো গ্যাস তড়িৎদ্বার, তাহলে গ্যাস তড়িৎদ্বারটা কি? সেটা হলো যে আমরা যেমন হাইড্রোজেন তড়িৎদ্বার, আমরা যখন প্রমাণ কোষ বিভব নির্ণয় করি, হাইড্রোজেনকে প্রমাণ কোষ, এখানে প্রমাণ তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করি। প্রমাণ তড়িৎদ্বার বিভব হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সেটাকে 0 ধরে নিই। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? সেই হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে কিন্তু হাইড্রোজেন হলো গ্যাসীয় তড়িৎদ্বার। তাহলে সেটি কি আমরা একটু দেখে নেই। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটি হলো এরকম যে একটি পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থাকবে। এটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। তার মধ্যে এখানে এই উপর করা একটি কাঁচনল থাকবে। এই কাঁচনলের মধ্যে একটি এখানে দেখো এই পাশে একটি নির্গম নল থাকবে, আগম নল। এই আগম নল দিয়ে আমরা এখানে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করব। এটা 1 atm চাপে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করব। এখানে একটি প্লাটিনাম মানে দণ্ড দিয়ে দিব। এই প্লাটিনাম দণ্ডের সংস্পর্শে হাইড্রোজেন গ্যাস এখানে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে। এটি হলো প্লাটিনামের একটি পাত, আর এটি তামার তার, এটি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এই যে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, সেটিকে আমরা কিভাবে লিখি সেটা দেখো। এই যে এখানে এই হাইড্রোজেন গ্যাস কিন্তু সরাসরি এসে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এখানে একটি ধাতব পাতের সংস্পর্শে এসে হাইড্রোজেন গ্যাসটি তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো সেটাকে কিভাবে বলা হয় সেটাকে আমরা বলছি গ্যাস তড়িৎদ্বার। কিন্তু এটা লেখার নিয়মটা হলো যে ধাতব মানে পাতের সংস্পর্শে থাকবে, যেমন প্লাটিনাম আমরা পাত দিয়েছি, সেটাকে কমা দিয়ে এটা হাইড্রোজেন গ্যাস কিসে হাইড্রোজেন আয়নে পরিণত হবে। এটি আবার এটা যখন হলো হাইড্রোজেন, যখন তোমার কি হিসাবে
এটা মানে তোমার অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার যখন অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় তখন তার জারণটি, আবার যে সে যখন ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় সেটি তখন আমরা এইভাবে লিখব। আবার যদি দেখো যদি ক্লোরিন গ্যাস আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ক্লোরিন ক্লোরাইড আয়ন। ঠিক এইভাবে তাদের গ্যাস তড়িৎদ্বারটাকে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা আমরা অ্যানোডটা লিখছি। আবার যদি ক্যাথোড হয় তাহলে ক্যাথোডটাকেও আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা হলো যেমন মনে করো এই সেটা হলো H+, এটা দেখো H+, এটা হাইড্রোজেন গ্যাসে যাবে, আর এটা হলো প্লাটিনাম। এইভাবে এটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করতে পারি। এটা হলো ক্যাথোড আর এটা হলো, এগুলো হলো অ্যানোড। অর্থাৎ অ্যানোডে তুমি জারণ দেখাবে আর ক্যাথোডে তুমি বিজারণ দেখাবে। এটা বিজারণ বলতে আমরা ইলেকট্রন গ্রহণ বোঝাচ্ছি, আর ক্যাথোডে জারণ বলতে আমরা ইলেকট্রন দান বোঝাচ্ছি। আমরা যদি এটা দেখাই, এটা একটু বিক্রিয়াটা লিখি, তাইলে বুঝতে পারবে যে হাইড্রোজেন এই যে এখানে দেখো হাইড্রোজেন আয়নে পরিণত হলো, দুটি ইলেকট্রন ছেড়ে দিল। এটা এইভাবে আমরা গ্যাস তড়িৎদ্বার হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। বা তোমরা যদি এখানে হাফ দিতে চাও তাহলে এটা হাফ, আমরা যদি একটা হাইড্রোজেন আয়ন তৈরি করতে চাই তাহলে সেটা হাফ, এটা এই যে এইভাবে H+1 ইলেকট্রন, এটা এইভাবে লিখতে পারো। হ্যাঁ, এটি হলো জারণ হিসাবে। আবার যদি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা তো এবার আমরা বিজারণ বিক্রিয়াটা লিখতেই পারি। এরপরে হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে দুইটা ইলেকট্রন দিতে হবে, দুইটা দিলে একটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। এই হলো গ্যাস তড়িৎদ্বার। এরপর আমরা আসি ধাতব অ্যামালগাম এবং ধাতব আয়ন তড়িৎদ্বার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধাতু অত্যধিক সক্রিয়, হ্যাঁ, অত্যধিক সক্রিয় ধাতু হওয়ার কারণে দেখা যায় তাদের দ্বারা যখন তড়িৎদ্বার গঠন করার সময় এখানে আমরা মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি। হ্যাঁ, এবং সক্রিয় ধাতু তখন আয়নিত হওয়ার প্রবণতাটা কমে যায়। এদেরকে যখন মার্কারি আমরা ব্যবহার করি তো সেটাকে বলা হয় অ্যামালগাম। সেটা হলো ধাতব অ্যামালগাম, ধাতব আয়ন তড়িৎদ্বার। তাহলে 3 নাম্বার হলো ধাতব অ্যামালগাম, ধাতব আয়ন তড়িৎদ্বার। ধাতব অ্যামালগাম, ধাতব আয়ন তড়িৎদ্বার। এখানে একটু খেয়াল করো, আমরা যেহেতু মার্কারি নিয়েছি, আমরা বলছি যে অত্যধিক সক্রিয় ধাতু যখন তোমার তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে সক্রিয় ধাতুর আয়নিত হওয়ার প্রবণতাকে একটু হ্রাস করার জন্য আমরা তখন মার্কারি অ্যামালগাম ব্যবহার করি। সেটা হলো মার্কারি সাথে সে একটা দ্বিস্তরী লেয়ার তৈরি করে। এটা একটু দেখে নাও যে এখানে যেমন আমরা যদি দেখি এটা যে সোডিয়াম আয়ন, এই যে সোডিয়াম মার্কারি, সেটা হলো সোডিয়াম আয়ন। এটা হলো ধাতব অ্যামালগাম, তোমার ধাতব আয়ন তড়িৎদ্বার। সেটা এইভাবে সেক্ষেত্রে কি হবে, এই যে এইখানে দেখো এই যে সোডিয়াম মার্কারি অ্যামালগাম, যেটা সে মার্কারি অ্যামালগাম, সে তখন এখানে সোডিয়াম আয়নটা মার্কারির সংস্পর্শে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। হ্যাঁ, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটি আর মার্কারিটা আলাদা হয়ে যায় এইভাবে। এটা হলো ধাতব আয়ন তড়িৎদ্বার। এখানে এই সোডিয়াম আয়নের মানে তোমার অধিক পরিমাণে আয়নিতর প্রবণতাটা হ্রাস পায়। এরপর আসো জারণ বিজারণ তড়িৎদ্বার। 4 নম্বর হলো জারণ বিজারণ তড়িৎদ্বার। সাধারণত দেখা যায় যে তোমার অনেক সময় ধাতুর মানে দুটি ভিন্ন মানে আয়ন থাকে, যেমন আয়রন 2+ আয়ন থাকে, আয়রন 3+ আয়ন থাকে। তাহলে কোনটি এখানে দেখো নিষ্ক্রিয়, মানে এই জারণ অবস্থার মধ্যে কোনো নিষ্ক্রিয় একটা ধাতুর পাতে আমরা নিমজ্জিত করে
তখন তড়িৎদ্বারটাকে নির্ণয় করে থাকি। সেটা হলো যদি একাধিক আয়ন থাকে, যেমন মনে করো আয়রন 2+ আয়ন আছে, আবার আয়রন 3+ আয়ন আছে। তো এইখানে যেহেতু দুইটি দারুণ অবস্থার মধ্যে আমরা একটা যে কোনো একটাকে নিষ্ক্রিয় ধাতুর তোমার কি হিসেবে মধ্যে পাতে নিমজ্জিত করে তাকে আয়ন হিসেবে আমরা তড়িৎদ্বার হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি। যেমন প্লাটিনামকে নিয়ে আমরা যদি আয়রন 2+ করি, আয়রন এটা দেখো আয়রন 2+, এটা আয়রন 3+-এ পরিণত হবে। আবার যদি আমরা টিনকে নেই, টিন 2+ থেকে টিন 4+-এ হয়ে যায়। যেমন প্লাটিনাম, এটা টিন 4+, এটা 2+ থেকে 4+। এটা আমরা দুইটা জারণ দেখালাম যে এখানে দুইটা আয়ন থাকে। যেমন এখানে স্টেনাস, এখানে দেখো একটি হলো স্টেনাস আয়ন আর একটা হলো স্টেনিক আয়ন। তাহলে এই দুইটার মধ্যে আমরা একটাকে কোনো একটা নিষ্ক্রিয় ধাতব পাতে নিমজ্জিত করে, যেমন নিষ্ক্রিয় ধাতব পাত বলতে প্লাটিনাম আমরা জানি সক্রিয়তা ক্রমে তোমার এই ধাতব আয়নসমূহের মধ্যে সবচেয়ে বেশি কম সক্রিয় হলো প্লাটিনাম এবং গোল্ড। হ্যাঁ, তাদেরকে আমরা নিষ্ক্রিয় পাত হিসেবে অনেক ক্ষেত্রেই তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করে থাকি। সেটা হলো এই যে এখানে দেখো এই যে তোমার আয়রন 2+, আমরা যদি আয়রন মানে এই 2+টাকে কিসে দেই, প্লাটিনামে দেই, তাহলে সে মানে তোমার সরাসরি এই মানে আয়রন 3+ আয়নে পরিণত হবে না, সে এটা একটা নিষ্ক্রিয় অন্য কোনো মানে ধাতুর সংস্পর্শে আসতে পারবে না। ফলে প্লাটিনামের সংস্পর্শে থাকবে এবং যখনই সে তোমার বিজারক হিসেবে ব্যবহৃত হবে, সে একটা ইলেকট্রন দান করে আয়রন 3+-এ পরিণত হবে। আবার ঠিকই একইভাবে মানে এই টিন 2+টা টিন 4+-এ পরিণত হয়। এই হলো জারণ বিজারণ তড়িৎদ্বার। এরপরে আমরা আসব তোমার ধাতু এবং তার অদ্রবণীয় লবণের দ্বারা নির্মিত তড়িৎদ্বার। এখানে যে জিনিসটা একটু দেখে নাও যে তড়িৎদ্বার গঠনের সময় কোনো ধাতুকে তার অদ্রবণীয় লবণের মধ্যে ডুবিয়ে সংশ্লিষ্ট অ্যানায়নযুক্ত অন্য লবণ বা যৌগের যদি দ্রবণ আমরা যোগ করে, তখন সেটা যে তড়িৎদ্বার হিসেবে কাজ করে সেটাকে আমরা বলি ধাতু এবং তার অদ্রবণীয় লবণের দ্বারা নির্মিত তড়িৎদ্বার। এটা দেখো ধাতু এবং এর অদ্রবণীয় লবণের দ্বারা নির্মিত তড়িৎদ্বার। এটি একটু খেয়াল করো যে এখানে আমরা যদি কোনো ধাতব আয়নকে তার অদ্রবণীয় লবণের মধ্যে আমরা নিমজ্জিত করি, তখন যে তড়িৎদ্বারটা তৈরি হয় সেটিকে বলা হয় ধাতু এবং অদ্রবণীয় লবণের নির্মিত তড়িৎদ্বার। সেক্ষেত্রে আমরা দেখি কি কি আছে। এক নাম্বার হলো যেমন মার্কিউরাস ক্লোরাইড, সেটি হলো ক্লোরাইড আয়নে পরিণত হয়। আবার সিলভার ক্লোরাইড, এটা ক্লোরাইড আয়নে পরিণত হয়। এইগুলা তাহলে এদের মধ্যে বিক্রিয়াটা কীভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। যেমন মনে করো এখানে আমরা নিয়েছি মার্কিউরাস আয়ন, আর কি সেটা ক্লোরাইড আয়নে পরিণত হবে। এক্ষেত্রে হলো যে মার্কারি এখানে দুইটি ইলেকট্রন দান করে, এখানে দেখো সে দুইটি মার্কিউরাস আয়নে পরিণত হবে এবং সেই দুইটি মার্কিউরাস আয়ন আবার দুইটি ইলেকট্রন গ্রহণ করে মার্কিউরাস, এটা এখানে খেয়াল করো যে সেটা হলো এই যে এখানে যদি সেটাকে এখানে মার্কিউরাস আয়নে পরিণত হলো,
এরপরে সেটা হলো ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হবে, দুইটা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে মার্কিউরাস ক্লোরাইডে পরিণত হবে। সেই সাথে তোমার দেখো এখানে দুইটা ইলেকট্রন দান করবে। এটি হলো এই যে মার্কিউরি, এখানে এটা দেখো মার্কারি নিরপেক্ষ পরমাণু, সে দুইটি ইলেকট্রন দান করে দুইটি মার্কিউরাস আয়নে পরিণত। এই দুইটি মার্কিউরাস আয়ন তার সাথে ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হলো। এই ক্লোরাইডের আয়নের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট ক্লোরাইড আয়নটা আলাদা হয়ে গেল। সেক্ষেত্রে এই যে এখানে এই যে মার্কিউরাস আয়ন, সে তখন ওই যে ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হলো আর দুইটা ইলেকট্রন দান করলো। এই হিসাবে সে একটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ছিল ধাতু এবং তার অদ্রবণীয় লবণের দ্বারা নির্মিত তড়িৎদ্বার। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকেই জানি যে তড়িৎদ্বারের একটা নিজস্ব বিভব রয়েছে, হ্যাঁ, এবং একে বলা হয় ইলেকট্রোড বিভব। এই যে ইলেকট্রোড বিভব, প্রত্যেকটা তড়িৎদ্বারের নিজস্ব ইলেকট্রোড বিভব কিন্তু নির্ণয় করা যায় না। তবে অন্য একটি তড়িৎদ্বারের সাথে তুলনা করে এদের তোমার তড়িৎচালক শক্তির পার্থক্য সেটা নির্ণয় করা যায়। যেমন আমরা যেটা করে থাকি সেটা হলো যে হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা তার ইলেকট্রোড বিভব বা নিজস্ব তড়িৎদ্বার বিভবকে আমরা শূন্য ধরি। শূন্য ধরে অন্য একটি তড়িৎদ্বারের সাথে তার তড়িৎদ্বার বিভব আমরা নির্ণয় করে থাকি। আমরা এগুলো একটু দেখব। যেমন মনে করো এখানে দেখো কপার জিঙ্ক, আমরা বলছি জিঙ্ক তড়িৎদ্বার, জিঙ্ক আয়ন, আর এটা হলো কপার 2+ আয়ন। এই যে জিঙ্কের জারণ বিভব আর এটা হলো কপারের জারণ বিভব বা বিজারণ বিভব, এগুলো নির্ণয় করার জন্য আমরা অপর একটি তড়িৎদ্বার ব্যবহার করি। এগুলোর একক তড়িৎদ্বার বিভব নির্ণয় করা যায় না, কিন্তু একটা তাদের মধ্যে হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবকে শূন্য ধরে আমরা তখন তার একটা তড়িৎচালক শক্তির পার্থক্য নির্ণয় করি, যাকে আমরা বলি তার তড়িৎদ্বার বিভব। সেটি আমরা দেখি। যেমন মনে করো এখানে যদি তুমি জিঙ্ককে ব্যবহার করতে চাও, জিঙ্কের তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে চাও, তাহলে জিঙ্ককে রাখতে হবে অ্যানোডে এবং হাইড্রোজেনকে রাখতে হবে ক্যাথোডে। কারণ দেখা যায় সক্রিয়তা ক্রমে জিঙ্ক আয়নের অবস্থান উপরে, হাইড্রোজেনের অবস্থান তার চেয়ে নিচে। ফলে জিঙ্ক দণ্ডকে জিঙ্ক আয়নের দ্রবণে, অর্থাৎ জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইড, এটা জিঙ্ক আয়নের দ্রবণে জিঙ্ক দণ্ডকে ডুবিয়ে সেখানে একটি কি করতে হবে, এখানে একটি তড়িৎদ্বার তৈরি করতে। এই তড়িৎদ্বারকে হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে তার বিভব পার্থক্য নির্ণয় করতে হবে, যেটি হলো তোমার জিঙ্কের তড়িৎদ্বার বিভব। সেটিকে আমরা বলি, এটাকে বলি ইএমএফ বা কি, এটাকে কি বলা হয়, জিঙ্কের তড়িৎদ্বার বিভব। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব তখন, যদি আমরা তোমাদের নিশ্চয়ই আমি আগে পড়াইছিলাম, ই নট অফ দ্য সেল মানে কি, এইখানে খেয়াল করবে ই নট বলতে যেটা বলা যায় প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব, হাইড্রোজেন প্রমাণ তড়িৎদ্বার হাইড্রোজেন বিভবকে তোমার প্রমাণ তড়িৎদ্বার বিভব তখনই বলা হয় যখন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে 1 মোলার এবং হাইড্রোজেন গ্যাস নিবে 1 atm চাপে এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন হাইড্রোজেনের যে তড়িৎদ্বার বিভব সেটা হবে, সেটা তার প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে আমরা জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভব নিব। এইগুলো বের করার ফর্মুলা হলো, এই যে তড়িৎদ্বার বিভব নির্ণয়ের ফর্মুলা হলো, সেটা হলো যে ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, সেটি হলো তোমার কি বিজারণ বিভব। এটি দেখো না, এখানে দেখো যে ই নট অ্যানোড অক্সিডেশন, ই নট ক্যাথোড রিডাকশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যদি এই ই নট অফ দ্য সেল বের করি, তাহলে এই ক্ষেত্রে কী আসবে, জিঙ্কেরটা দেখো, জিঙ্ক Zn2+, আর এটা হলো তোমার ই নট, এই যে এখানে হাইড্রোজেনকে আমরা ক্যাথোডে রাখলাম, তাহলে H+ থেকে H2, এটি কিন্তু 0। তাহলে এটি যদি 0 হয়, তাহলে ই নট অফ দ্য সেল, এখানে যে বিভব পার্থক্য যেটি আসবে সেটি হলো জিঙ্কের ইলেকট্রোড বিভব, অর্থাৎ Zn2+, এটি হলো 0। তাহলে সেটি কি আসলো, ই নট অফ দ্য সেল এটি, অর্থাৎ জিঙ্কের এই যে জারণ বিভব আমরা যদি এখান থেকে বের করি, অর্থাৎ সেখানে দেখো জিঙ্কের জারণ বিভব অর্থাৎ ই নট যেটি আসবে রেজাল্ট, সেটি হবে তোমার এই যে এই যে ভ্যালুটা যেটা আসবে সেটি হলো জিঙ্কের বিজারণ বিভব। সেটা আসবে কত,
এখানে যদি তার জারণ বিভব ধরো, হ্যাঁ, সেইখানে একটা মান তুমি পেয়ে যাবে। সেটি হলো যে জিঙ্কের এটা দেখো পয়েন্ট প্লাস 0.76 ভোল্ট এটি আসবে। তাহলে এটি যদি তোমার ইনট অফ দ্য সেল আসে তাহলে আমরা এখানে বসতে পারি অতএব প্লাস 0.76 ভোল্ট ইকুয়াল কি ইনট ZN 2+। এইভাবে আমরা জিঙ্কের কি তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারি। একইভাবে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে আবার কপারের তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে, এইভাবে প্রত্যেকটি তড়িৎদ্বারকেই এরকম একটি প্রমাণ তড়িৎদ্বার বিভব হিসেবে আমরা ব্যবহার করে তাদের জারণ বিভব বা বিজারণ বিভব আমরা নির্ণয় করে থাকি। যেমন আমরা একটু কপারটাকে যদি দেখাই তাহলে সেক্ষেত্রে যদি কপার নাও তাহলে এটি হবে কপার আয়নের দ্রবণ, এটি কপার আয়নের দ্রবণ, এটা হাইড্রোজেন গ্যাস। তখন সেটা থাকবে এইখানে খেয়াল করবে কপার এবং হাইড্রোজেন তড়িৎদ্বার। যেহেতু কপার তোমার এই হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, সেই জন্য এটা ব্যবহৃত হবে ক্যাথোড হিসাবে, হাইড্রোজেনটা ব্যবহৃত হবে অ্যানোড হিসাবে। তাহলে এইটা খেয়াল করব, এইখানে দেখো এটা ক্যাথোড, এটা হবে পজিটিভ প্রান্ত আর এটা হবে নেগেটিভ প্রান্ত, এটা দেখো, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা তখন ইনট অফ দ্য সেল যদি বের করি তাহলে ইনট অক্সিডেশন, ইনট ক্যাথোড, এখানে ইনট অ্যানোড অক্সিডেশন এবং ইনট ক্যাথোড রিডাকশন। তাহলে ক্যাথোডে আমরা রাখছি কি কপার আর অ্যানোডে রাখছি জিঙ্ক। তাহলে সেক্ষেত্রে তুমি দেখে নাও এই ভ্যালুটা কত আসবে। এটি আসবে দেখো এখানে এই যে ইনট অক্সিডেশন হলো আমরা যেটা নিয়েছি সেটা হলো ইনট অক্সিডেশন বলে H2H+, আর এইটা আসবে ইনট কপার আয়ন কপার ধাতুতে পরিণত। তো এইটা হলো 0, আর এইটা যদি যেটা আসবে সেটা হলো মাইনাস কত, এখানে দেখো কপারেরটা আসবে এটা প্লাস কপার 2+, এখানে দেখো কপার 2+, এটা হলো মাইনাস 0.34 ভোল্ট। তাহলে এখন দেখো এখানে এই যে এইটা যদি এই মানটা চলে আসে, আসলে এইটা হলো আমরা এই মানটা এখানে বসাবো, এইটা হলো মাইনাস 0.34 ভোল্ট, এইটা আসলো রেজাল্ট। আর এটা আসবে তাহলে কপার 2+ আয়ন কপার। এই যে এখানে ভোল্টমিটার যে বিভব দিবে সেটা হলো এই কপারের তড়িৎদ্বার বিভব। তাহলে সেক্ষেত্রে আমরা কত পেলাম যে ইনট অ্যানোড কপার 2+ কপার, এটা হলো -0.34 ভোল্ট। এইভাবে প্রত্যেকটি তড়িৎদ্বারের তোমার বিভব কিন্তু বের করা হয়ে থাকে। এখন আরেকটা জিনিস হলো যে এই আমরা হাইড্রোজেন গ্যাসটিকে সবসময় তোমার ব্যবহার করতে পারি না, এই জন্য এর পরিবর্তে কি করা যায়, এই জন্য এখানে এদেরকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। এরা যে তড়িৎদ্বার নির্ণয় করতে ব্যবহৃত হয়, এই নির্দেশক তড়িৎদ্বার হলো দুই প্রকার। একটা হলো তোমার প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার, আর একটা হলো গৌণ নির্দেশক তড়িৎদ্বার। এইগুলো কিন্তু তোমাকে এখানেই জানতে হবে। তাহলে প্রমাণ নির্দেশক তড়িৎদ্বারটা কি, যেটা হাইড্রোজেনটা হলো প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার। এখন হাইড্রোজেনের বিকল্প হিসেবে যদি আমরা ব্যবহার করি অন্য আরেকটা, সেটাকে বলা হয় গৌণ নির্দেশক তড়িৎদ্বার। সেটা আমরা কেলুমেল তড়িৎদ্বার ব্যবহার করে থাকি। এখন সেটা আমরা একটু দেখব যে এই যে তড়িৎদ্বার নির্ণয় করার জন্য অন্য একটি তড়িৎদ্বার ব্যবহার করা হয়, এদেরকে কি বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কয় প্রকার, দুই প্রকার। একটা হলো প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, একটা হলো গৌণ নির্দেশক তড়িৎদ্বার। এটা আমরা একটু দেখব এখানে। তাহলে একটা হলো নির্দেশক তড়িৎদ্বার, এখানে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করেছি যে অন্য একটি তড়িৎদ্বারের বিভব নির্ণয়ের ক্ষেত্রে, সেই জন্য এইখানে দেখো তাহলে এদেরকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কয় প্রকার, দুই প্রকার। একটা হলো তোমার প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, আর আরেকটা হলো গৌণ নির্দেশক তড়িৎদ্বার বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার।
এখন আমরা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কিন্তু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আমরা একটু আগেই জেনেছি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা কি আবার বলছি যে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হাইড্রোজেন গ্যাসকে প্রবাহিত করতে হবে কত 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে, সেটিকে বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মান আমরা ধরে নেই 0 ধরেই অন্যান্য তড়িৎদ্বারের সাপেক্ষে আমরা কোষের ইএমএফ বা তড়িৎদ্বার বিভব নির্ণয় করে থাকি। এরপরে আমরা আসব যে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সবসময় ব্যবহার করা যায় না, সেটি হলো তোমার এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে হাইড্রোজেন যেহেতু গ্যাস, সে গ্যাসীয় অবস্থায় থাকে, তুমি গ্যাসীয় অবস্থায় তাকে এরকম মৌলিক অবস্থায় আলাদা করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে প্রবাহিত করা সেটি অনেকটা দুঃসাধ্য, অনেকটা কঠিন ব্যাপার হয়ে পড়ে। ফলে এই ক্ষেত্রে আমরা গৌণ নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করে থাকি, যেমন কেলুমেল তড়িৎদ্বার একটি গৌণ নির্দেশক তড়িৎদ্বার। হ্যাঁ, এখানে দেখো কেলুমেল তড়িৎদ্বার কি, এটা হলো একটি কাঁচ পাত্রে, এটাকে আমরা বলছি কেলোমেল। কেলুমেল হলো মার্কিউরাস ক্লোরাইড, এটা কেলুমেল তড়িৎদ্বার। কেলুমেল তড়িৎদ্বারটা কি, সেটি হলো গৌণ নির্দেশক তড়িৎদ্বার। এটা আমরা কিভাবে ব্যবহার করি এটা একটু দেখে নাও। মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড হলো পটাশিয়াম ক্লোরাইড, এটি 1 মোলার, এটি সম্পৃক্ত দ্রবণ। এটি হলো তোমার কেলুমেল তড়িৎদ্বার বা গৌণ তড়িৎদ্বার। হ্যাঁ, তাহলে এরকম গৌণ তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা এরকম গৌণ তড়িৎদ্বারের গঠনটা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে এইখানে দেখো পরবর্তীতে হাইড্রোজেন তড়িৎদ্বার কিন্তু ব্যবহৃত হয় না। হাইড্রোজেন তড়িৎদ্বারের পরিবর্তে গৌণ তড়িৎদ্বারই আমরা ব্যবহার করে থাকি বা কেলুমেল তড়িৎদ্বার ব্যবহার করে থাকি। বিভিন্ন অসুবিধার জন্য হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করা হয় না। একটাই হলো বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেনকে মৌলিক অবস্থায় পৃথক করা বা সংরক্ষণে রাখা অনেকটা কঠিন ব্যাপার, সেই কারণে। আর হাইড্রোজেন গ্যাসীয় তড়িৎদ্বার ব্যবহার করাও অনেক সময় খুব মানে সমস্যা তৈরি করে, সেই কারণে গ্যাসীয় তড়িৎদ্বার ব্যবহৃত হয় না। কেলুমেল তড়িৎদ্বারটা ব্যবহার করা হয়, এটি একটি গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আমরা এর গঠন একটু আলোচনা করলেই বুঝতে পারবে যে কেলুমেল তড়িৎদ্বারটা কি। আমরা একটু লিখেছি তড়িৎদ্বারটা কিভাবে, তার সাংকেতিক প্রকাশ কিভাবে প্রকাশ করা হয়। সেটা হলো মার্কিউরাস ক্লোরাইড। একটু আগেই তোমরা দেখেছো যে আমরা ধাতব আয়নের একটা তোমার তড়িৎদ্বার উল্লেখ করেছি সেটার মধ্যে। এখন দেখো যে এই কেলুমেল ইলেকট্রোডটা কি, সেটা হলো এরকম একটি কাচের পাত্র। এই পাত্রটির মধ্যে এখানে দেখো নিচে থাকবে তোমার মার্কিউরি, এখানে দেখো একদম এটার ভিতরে থাকবে এরকম একটি টিউব, কাচের টিউব। এখানে এই কাচের টিউবের মধ্যে এরকম এটা বাঁকা করা থাকবে, এর মধ্যে থাকবে মার্কারি, এইখানে থাকবে মার্কারি। এই মার্কারির মধ্যে কপার দণ্ডকে দিয়ে একটি তড়িৎদ্বার তৈরি করা হয়। এখানে কপার দণ্ড আমরা এটা তার হিসেবে ব্যবহার করবে, এটা তোমার অন্য একটি তড়িৎদ্বারের সাথে এটাকে সংযুক্ত তার হিসেবে ব্যবহৃত হবে। আর এই পাশে থাকবে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, এটা হবে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। আর এইখানে থাকবে মার্কিউরাস ক্লোরাইড, এটা মার্কিউরাস ক্লোরাইড আর হলো পটাশিয়াম ক্লোরাইডের লেই, হ্যাঁ, এটা থাকবে ঘন একটা দ্রবণ, এটি তোমার ব্যবহৃত হবে। এটি হলো কেলুমেল তড়িৎদ্বার। কেলুমেল তড়িৎদ্বার আসলে কেলুমেল বলতে যেটা বোঝায় মার্কিউরাস ক্লোরাইড, এই যে মার্কিউরাস ক্লোরাইড এটা হলো কেলুমেল। পরীক্ষায় আসে যে কেলুমেলের সংকেত কি, তোমরা এটা শুদ্ধ করে লিখবে। অনেকে মার্কিউরি ক্লোরাইড লেখো, এটা কিন্তু ঠিক নয়। এবার দেখো যে এটা কখনো ক্যাথোড হিসেবে ব্যবহৃত হতে পারে, কখনো অ্যানোড হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে তখন তার যে বিক্রিয়াগুলো হয় সেগুলো আমরা একটু দেখে নিই।
এটা এখানে তোমার এই আটকে দেওয়া হয়। এখানে দেখো যে এটা যদি অ্যানোড হিসেবে কাজ করে তখন মার্কিউরি দ্রবণে অ্যানোড হিসেবে ব্যবহৃত হলে তখন কি হবে, এখানে এখানে দেখো যে মার্কিউরি দ্রবণে মার্কিউরাস আয়ন দ্রবণে জারিত হয়ে সে মার্কিউরাস আয়নে পরিণত হবে। এই যে মার্কিউরাস আয়নে সে পরিণত হলো। এই দ্রবণে মার্কিউরি এটা দেখো দ্রবণে মার্কিউরাস ক্লোরাইডে সে আয়নিত হয়ে সে মার্কিউরাস আয়নে পরিণত হবে এবং দুটো ইলেকট্রন ছেড়ে দিবে। সেইটাই এই মার্কিউরাস একটু আগে আমরা দেখাইছিলাম, মার্কিউরাস আয়ন দুইটা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে মার্কিউরাস ক্লোরাইড তৈরি করবে আর হলো দুইটি ইলেকট্রন ছেড়ে দিবে। এই যে এটা এটি আচ্ছা এটা দেখায় এরকম। তাহলে যদি এটাকে যুক্ত করো, এটাকে যুক্ত করলে তখন কি দেখা যাবে, দেখো এটা হলো মার্কিউরি প্লাস এটা হলো দুইটা ক্লোরাইড আয়ন, এই তাহলে সেটি হলো মার্কিউরাস ক্লোরাইড আর হলো দুইটি ইলেকট্রন ছেড়ে। এটা হলো অ্যানোড হিসেবে যখন ব্যবহৃত হয়। আবার যখন সেটা ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় তখন মার্কিউরিক আয়ন ক্যাথোড হিসেবে মার্কিউরিক আয়ন দ্রবণে চলে আসে এবং বিজারিত হয়ে সেই মার্কারি নিরপেক্ষ মার্কিউরি পরমাণু তৈরি করে। তাহলে সেটা আমরা একটু দেখে নিই। যখন ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, এটা এই পাশে উপরে লিখি, এইখানে হলো মার্কিউরিটা দ্রবণে চলে আসে। খেয়াল করো যখনই এইটা যদি আমরা বলি যে এটা যদি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, অ্যানোড এখানে দেখো নেগেটিভ প্রান্ত হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এটা কি এখানে ইলেকট্রন প্রডিউস হবে। অর্থাৎ ইলেকট্রন কীভাবে প্রডিউস হবে, এই মার্কারিটা দ্রবণে মার্কিউরাস আয়ন হিসেবে দ্রবণে চলে যাবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিই। আবার যদি এটা ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, মার্কিউরাসটা ইলেকট্রন গ্রহণ করে মার্কারিতে পরিণত হবে। সেটা আমরা দেখাচ্ছি যে এটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় হিসাবে যখন ব্যবহৃত হলে তখন কি হবে, তখন হলো এই মার্কিউরাস ক্লোরাইড দেখো এটা তখন আয়নিত হলো, এটা আয়নিত হলে তখন কি হবে, মার্কিউরাস আয়ন হলো আর হলো ক্লোরাইড আয়ন হলো। এই তাহলে এই মার্কিউরাস আয়ন এটা দেখো এটা 1+, এই দুইটা মার্কিউরাস আয়ন তখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে মার্কারিতে পরিণত হবে। এই যে এইটা, তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে তখন বুঝতে পারবো যে এটা দুইটি ইলেকট্রন গ্রহণ করছে কিভাবে। দেখো এটা, তাহলে এখন দেখো এই যে মার্কিউরাস ক্লোরাইড +2 ইলেকট্রন, এখানে দেখো এটা মার্কিউরাস ক্লোরাইড এইটাতে পরিণত হলো। তাহলে এটি হলো তোমার যখন ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। এই হলো আমাদের তড়িৎদ্বারের প্রকারভেদ। আমরা শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা বিভিন্ন তড়িৎদ্বারের গঠন শিখলাম, এরপরে আমরা তাদের মধ্যে কোনোটি তোমার প্রমাণ তড়িৎদ্বার আবার কোনোটি গৌণ তড়িৎদ্বার সেটি আমরা একটু জেনে নিলাম। আজকে আমাদের এইটুকু পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সবাইকে।